ডায়াবেটিস, সুগার বা মেহরোগ। তো এই রোগটা কেন হয়? এর মূল কারণ আপনার ভিসারাল ওবেসিটি, আপনার ইনসুলিন প্রতিরোধ, আপনার মধ্যে থাকা উচ্চ রক্তচাপ, কম এইচডিএল কোলেস্টেরল এবং উচ্চ ট্রাইগ্লিসারাইড এই রোগ হওয়ার মূল কারণ। ডায়াবেটিসের ইতিহাসটা একটু জেনে নিই। এর প্রথম জ্ঞাত উল্লেখ পাওয়া যায় কিন্তু খ্রিস্টপূর্ব 1950 সালের একটি মিশরীয় প্যাপিরাসে। 30 থেকে 90 খ্রিস্টাব্দের মধ্যে গ্রিক চিকিৎসক আরটিয়াস ডায়াবেটিসের নামকরণ করেছিলেন। আমাদের ডায়াবেটিস মেলিটাস এর সংজ্ঞা বলতে কি বুঝবো? ডায়াবেটিস মেলিটাস বা মেহরোগ এটি হলো একটি বিপাকীয় রোগসমূহের একটি সমষ্টি, যার প্রধান বৈশিষ্ট্য আমাদের হাইপারগ্লাইসেমিয়া, যা ইনসুলিন নিঃসরণ বা ইনসুলিনের কার্যকারিতা অথবা উভয় ক্ষেত্রেই ত্রুটির কারণে ঘটতে পারে। ডায়াবেটিসের দীর্ঘস্থায়ী উচ্চ রক্ত শর্করা বিভিন্ন অঙ্গের, বিশেষ করে চোখ, কিডনি, স্নায়ু, হৃৎপিণ্ড এবং রক্তনালীর দীর্ঘমেয়াদী ক্ষতি এবং কর্মহীনতা ও বিফলতার সঙ্গে সম্পর্কিত। আমাদের শরীরে ডায়াবেটিসগুলো টাইপ 1, টাইপ 2 এই ধরনের থাকে। তো টাইপ 2 ডায়াবেটিস এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখি। প্রতি 10 জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের বেশি ডায়াবেটিসে আক্রান্ত 90 থেকে 95% মানুষের টাইপ 2 ডায়াবেটিস কিন্তু থাকে। ব্যায়াম আর ওজন হ্রাস এটা আপনার প্রি প্রি ডায়াবেটিস আক্রান্ত হয়ে টাইপ 2 ডায়াবেটিসে পরিণত হওয়ার ঝুঁকি 58% কমিয়ে দিতে পারে। 65 বছরের বেশি 25%-এরও বেশি প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে। আমাদের শরীরে রক্ত শর্করার মাত্রা কীভাবে বেড়ে যায় তার একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হলো। তো ডায়াবেটিস, আমাদের টাইপ 1 ডায়াবেটিস এটা কি? টাইপ 1 ডায়াবেটিস এমন একটি অবস্থা যেখানে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা আপনার অগ্নাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে ধ্বংস করে দেয়। এই কোষগুলোকে বিটা কোষ বলা হয়। এই রোগগুলি সাধারণত শিশু ও তরুণদের মধ্যে নির্ণয় করা হয়, তাই আগে একে জুভেনাইল ডায়াবেটিস বলা হতো। সেকেন্ডারি ডায়াবেটিস নামক একটি অবস্থা টাইপ 1-এর মতোই, তবে এক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থার পরিবর্তে অন্য কোনো কারণে, যেমন কোনো রোগ বা অগ্নাশয়ের আঘাতের ফলে আপনার বিটা কোষগুলো ধ্বংস হয়ে যায়। এই দুটি টাইপ 2 ডায়াবেটিস থেকে আলাদা, যেখানে আপনার শরীরের ইনসুলিন এর প্রতি সঠিকভাবে সাড়া দেয় না। তো এই টাইপ 1 ডায়াবেটিসের উপসর্গ বলতে আপনার ঘন ঘন প্রস্রাব, অত্যাধিক পাতলা, চরম ক্ষুধা মানে প্রচণ্ড খিদে পাওয়া, চরম ক্লান্তি, চোখে মাঝে মধ্যে ঝাপসা দেখা, হঠাৎ করে ওজন আপনার কমে যাওয়া বা আপনার পুরুষতার শক্তি কমে যাওয়া। প্রোটিন গ্রহণের জন্য কার্যকরী পরামর্শ আমাদের কি হওয়া উচিত? টুফু, টেম্পে, শিম বা ডালের মতো উদ্ভিজ্জ প্রোটিনের বিকল্প উৎস রয়েছে, তবে এগুলোতে সোডিয়ামের পরিমাণ বেশি থাকার ব্যাপারে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। বাদাম বা বীজ, 1 আউন্স সমান 24টি আমন্ড, 18টি মাঝারি আকারের কাজু, 12টি হ্যাজেলনাট বা ফিলবার্ড, 8টি মাঝারি আকারের ব্রাজিল নাট, 12টি ম্যাকাদামিয়া নাট, 35টি চীনাবাদাম, 15টি পেকান বাদামের অর্ধেক এবং 14টি ইংলিশ ওয়ালনাটের অর্ধেক। 2 টেবিল চামচ বাদামের মাখন 1 আউন্স প্রোটিনের সমান। খাবারের প্রোটিন শাকসবজি, ফলমূল ও শস্যদানার পরিপূরক হিসেবে থাকা উচিত, তবে পুরো খাবারটি কিন্তু নয়। টাইপ 2 ডায়াবেটিস কি? টাইপ 2 ডায়াবেটিস একটি আজীবন রোগ, যার কারণে আপনার শরীর সঠিকভাবে ইনসুলিন ব্যবহার করতে পারে না। টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ইনসুলিন রেসিস্ট্যান্ট রয়েছে বলে মনে করা হয়।
মধ্যবয়সী বা তার বেশি বয়সী ব্যক্তিদের এই ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আগে একে প্রাপ্তবয়স্কদের ডায়াবেটিস বলা হতো, কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের শিশু এবং কিশোরীদেরও প্রভাবিত করতে পারে, প্রধানত শৈশবের স্থূলতার কারণে। টাইপ 2 ডায়াবেটিসের কারণসমূহ: অগ্নাশয় আমাদের ইনসুলিন নামক একটি হরমোন তৈরি করে। এটি আমাদের কোষগুলোকে খাবার খাওয়া থেকে পাওয়া গ্লুকোজ একে শর্করা বা শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা ইনসুলিন তৈরি করলেও তাদের কোষগুলো তা সঠিকভাবে ব্যবহার করতে পারে না। প্রথমে আপনার অগ্নাশয় গ্লুকোজকে আপনার কোষগুলিতে প্রবেশ করানোর জন্য আরও বেশি ইনসুলিন তৈরি করে, কিন্তু এক পর্যায়ে এটি আর চাহিদা মেটাতে পারে না এবং গ্লুকোজ এর পরিবর্তে আপনার রক্তে কিন্তু তখন জমা হতে থাকে। এই হচ্ছে আমাদের টাইপ 2 ডায়াবেটিস। পাশের ছবিতে ডায়াবেটিস আছে আর ডায়াবেটিস নেই এমন ব্যক্তির ছবি দেওয়া রয়েছে, একটু দেখে নিন। তো আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টসের লক্ষ্যমাত্রা নির্দেশিকা কী করে হতে পারে? ডায়াবেটিস রোগীদের সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক খাদ্য উৎস থেকে ভিটামিন ও খনিজ পদার্থের চাহিদা পূরণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন থাকতে হবে। ক্যালসিয়াম ও ফসফরাসের নিয়ন্ত্রণ এবং হাড়ের বিপাক ক্রিয়ায় ভিটামিন ডি এর ভূমিকা সুপরিচিত। তবে সম্প্রতি ভিটামিন ডি এবং ক্যালসিয়ামকে ক্যান্সার, অটো ইমিউন রোগ, অ্যাথেরোস্ক্লেরোসিস, স্থূলতা, হৃদরোগ, ডায়াবেটিস এবং এর সাথে সম্পর্কিত ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো বিভিন্ন কারণের সাথে যুক্ত করা হয়েছে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিভিন্ন জারণ ও প্রদাহজনক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন প্রতিক্রিয়াশীল অক্সিজেন প্রজাতিকে নিষ্ক্রিয় করা এবং লিপিডের উপর তাদের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা প্রদান। জারণ, চাপ এবং সহজাত রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভারসাম্যহীনতার ফলে সৃষ্ট দীর্ঘস্থায়ী মৃদু প্রদাহ স্থূলতা এবং ইনসুলিনের প্রতিরোধের সাথে সম্পর্কিত, যা টাইপ 2 ডায়াবেটিসের বিকাশ ও অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ পর্যায়ে। তো আমাদের কার্বোহাইড্রেট গ্রহণের জন্য বিশেষ কিছু কার্যকরী পরামর্শ: প্রতিদিন খাবার বা জলখাবারের সাথে আঁশযুক্ত খাবার রাখতে হবে। সকালের খাবারে কিছু গোটা শস্য যোগ করতে হবে। গরম সিরিয়াল, ওল্ড ফ্যাশন্ড বা স্টিল কার্ড উডস, ঠান্ডা সিরিয়াল এমন সিরিয়ালস বেছে নিন যেগুলোর উপাদান তালিকায় প্রথমে হোল উডস বা অন্য কোনো গোটা শস্যের নাম রয়েছে এবং যাতে অতিরিক্ত চিনি যোগ করা নেই। দুপুরের খাবার বা জলখাবারের জন্য হোল গ্রেইন ব্রেড ব্যবহার করুন। লেবেল দেখে নিশ্চিত হয়ে নিন যে উপাদান তালিকায় প্রথম হোল হুইট বা অন্য কোনো হোল গ্রেইন রয়েছে কি না। আলু কম খাবেন, এর পরিবর্তে ব্রাউন রাইস এবং বলগুর বেলি সিমেন্ট, খোসা ছাড়ানো বার্লি, ফারো বা ফিওনের মতো কম পরিচিত শস্যদানা খাওয়ার চেষ্টা করবেন। হোলগ্রেইন পান্তা ব্যবহার শুরু করুন। যদি হোলগ্রেইন পান্তা বেশি চিবানো কঠিন মনে হয়, তবে এমন পান্তা বেছে নিন যা অর্ধেক হোল হুইট বা ব্রাউন রাইস বা অন্য কোনো হোলগ্রেইন ময়দা দিয়ে তৈরি। ছোলা জাতীয় শস্য থেকে তৈরি নতুন ধরনের পান্তাও এখন বাজারে পাওয়া যাচ্ছে। শিম বা ডাল জাতীয় খাবারকে অন্তর্ভুক্ত করুন, যা ধীরে হজম হওয়া কার্বোহাইড্রেট একটি উৎকৃষ্ট উৎস এবং সেই সাথে চর্বিহীন প্রোটিনের একটি দারুণ উৎস। প্রোটিন ও ফাইবারের উৎস হিসেবে মাংসের বিকল্প হিসেবে এগুলোকে ব্যবহার করবেন। প্রতিদিনের খাবারে বিভিন্ন ধরনের তাজা ফল ও শাকসবজিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে আমাদের। আমাদের প্রোটিনটা কীরকম চাই? যাদের কিডনির রোগ আছে, অ্যালবুমিনুরিয়া এবং অথবা হ্রাসপ্রাপ্ত আনুমানিক গ্লুমেরুলার পরিস্রাবন হার সহ তাদের খাদ্য তালিকায় প্রোটিনের পরিমাণ দৈনিক সুপারিশকৃত মাত্রায় বজায় রাখার লক্ষ্য কিন্তু রাখতে হবে, যা কাঙ্ক্ষিত শারীরিক ওজনের চেয়ে প্রতি কেজিতে প্রতিদিন 0.8 গ্রামের বেশি হবে না। দৈনিক সুপারিশকৃত মাত্রার চেয়ে খাদ্য তালিকায় প্রোটিনের পরিমাণ কমানো বাঞ্ছনীয় হবে না, কারণ এটি গ্লাইসেমিক পরিমাপ, হৃদরোগের ঝুঁকির পরিমাপ
বা গ্লোমেরুলার পরিস্রাবণ হার হ্রাসের হারে কোনো পরিবর্তন কিন্তু আনে না। তো আমাদের মিষ্টি, সুইটার, পুষ্টিকর মিষ্টি, সুক্রোজ যা টেবিল সুগার নামেও পরিচিত হলো একটি ভাইস্যাকারাইড যা একটি গ্লুকোজ এবং একটি ফ্রুক্টোজ অণু দ্বারা গঠিত এবং প্রতি গ্রামে 4 কিলো ক্যালোরি শক্তি সরবরাহ করে। ক্লিনিক্যাল স্টাডি থেকে প্রাপ্ত তথ্য প্রমাণ করে যে খাদ্য তালিকায় থাকা সুক্রোজ রক্তে শর্করার মাত্রায় উপর সম পরিমাণ ক্যালোরিযুক্ত স্টার্চের চেয়েও বেশি প্রভাব ফেলে না। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে পুষ্টিকর মিষ্টি বা উচ্চ পরিমাণে পুষ্টিকর মিষ্টিযুক্ত খাবার ও পানীয় থেকে অতিরিক্ত শক্তি গ্রহণ এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো ফাঁকা ক্যালোরি সরবরাহ করে এবং ওজন বৃদ্ধির কারণ হতে পারে। ফ্রুক্টোজ হলো একটি সাধারণ প্রাকৃতিকভাবে প্রাপ্ত মনোস্যাকারাইড যা ফল, কিছু সবজি এবং মধুতে পাওয়া যায়। হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপে প্রক্রিয়াজাত ফ্রুক্টোজের পরিমাণ বেশি থাকে এবং এটি সুক্রোজ একটি কম ব্যয়বহুল বিকল্প হিসেবে প্রক্রিয়াজাত খাবারে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। ডায়াবেটিস রোগীদের ওজন বৃদ্ধি এবং কার্ডিও মেটাবলিক ঝুঁকির প্রোফাইলের অবনতি রোধ করতে চিনিযুক্ত পানীয়, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ এবং সুক্রোজ সহ যে কোনো ক্যালোরিযুক্ত মিষ্টি গ্রহণ সীমিত বা এড়িয়ে চলা উচিত। পুষ্টিহীন মিষ্টি দ্রব্য, পুষ্টিহীন মিষ্টি জাতীয় পদার্থগুলো নগণ্য পরিমাণে শক্তি সরবরাহ করে এবং রক্তে গ্লুকোজ বা ইনসুলিনের মাত্রা না বাড়িয়েই মিষ্টি অনুভূতি সৃষ্টি করে। বর্তমানে 7টি পুষ্টিহীন এনডিএ অনুমোদিত মিষ্টি জাতীয় পদার্থ রয়েছে, যেগুলো এনডিএ এর গ্রহণযোগ্য দৈনিক গ্রহণ মাত্রার মধ্যে গ্রহণ করলে নিরাপদ বলেও প্রমাণিত হয়েছে। স্টিভিয়া যা স্টিভিয়া রেভাডিনিয়া উদ্ভিদ থেকে প্রাপ্ত একটি ক্যালোরিবিহীন প্রাকৃতিক মিষ্টি। স্টিভিয়া প্রাচীনকাল থেকেই মিষ্টি এবং ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং এটি বেশ সহনশীল বলে মনে করা হয়। এর স্বাদ অত্যন্ত মিষ্টি। 5টি র্যান্ডমাইড কন্ট্রোলড ট্রায়ালে রক্ত গ্লুকোজ, ইনসুলিন, রক্তচাপ বা ওজনের উপর এর নগণ্য প্রভাব দেখা গিয়ে থাকে। আমাদের খাদ্য তালিকার ফাইবার, ডায়াবেটিস মেলিটাস রোগীদের প্রতিদিন কাঁচা শাকসবজি এবং অপরিশোধিত শস্য থেকে 20 থেকে 35 গ্রাম ফাইবার গ্রহণ করা উচিত। বিগত বছরগুলোতে ফাইবারের সংজ্ঞা এবং ধারণা পরিবর্তিত হয়েছে। ডায়েটারি ফাইবারকে উদ্ভিদে প্রাপ্ত কার্বোহাইড্রেট এবং লিগানিন হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যা পাকস্থলীতে হজম হয় না বা পরিপাকতন্ত্রে শোষিত হয় না। ফাংশনাল ফাইবার হলো ফাইবারের সেই অংশ যা মানুষের শরীরে উপকারী শারীরবৃত্তীয় প্রভাব ফেলে বলে মনে করা হয়। মোট ফাইবার হলো ডায়েটারি বা ফাংশনাল ফাইবারের উভয়ের সমষ্টি। যদিও ফাইবারের দ্রবণীয়তাকে এর শারীরবৃত্তীয় প্রভাব নির্ধারণকারী হিসেবে মনে করা হতো, সাম্প্রতিক গবেষণা থেকে জানা যায় যে ফাইবারের অন্যান্য বৈশিষ্ট্য, যেমন গাজনযোগ্যতা বা সান্দ্রতা, আরও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। আঁশযুক্ত খাবার হজম হতে বেশি সময় নেয়, যা তৃপ্তি বাড়ায়। এতে ক্যালোরি কম থাকতে পারে এবং অতিরিক্ত চিনির পরিমাণও কম থাকে, যা স্থূলতা প্রতিরোধে সাহায্য করতে পারে এবং হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস এবং কোলন ক্যান্সারের ঝুঁকিও রোধ করতে পারে। আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টসের জন্য কিছু লক্ষ্যমাত্রা। ডায়াবেটিস ব্যবস্থাপনার প্রাথমিক লক্ষ্য হলো রক্তে গ্লুকোজের
মাত্রা যতটা সম্ভব স্বাভাবিকের কাছাকাছি নিয়ন্ত্রণ করা। গ্রহণ করা মোট কার্বোহাইড্রেটের সিএইচওর পরিমাণ গ্লাইসেমিক প্রতিক্রিয়ার উপর সবচেয়ে শক্তিশালী প্রভাব ফেলে। এছাড়াও গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলা যাদের খাবারের ব্যাধি আছে বা এরা ঝুঁকিতে আছেন এবং কিডনি রোগে আক্রান্তদের জন্য কম সিএইচও যুক্ত খাদ্য তালিকার সুপারিশ করা হয় না। কিটো অ্যাসিডোসিসের সম্ভাব্য ঝুঁকির কারণে সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার ইনহিবিটর গ্রহণকারী ব্যক্তিদের ক্ষেত্রে এডিএ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়। কম সিএইচও যুক্ত খাদ্য তালিকা গ্রহণের সীমাবদ্ধতা সবচেয়ে জোরালো কারণ হতে পারে যে সংজ্ঞাগুলো ভিন্ন এবং দীর্ঘমেয়াদে সিএইচও যুক্ত খাদ্য তালিকা বজায় রাখা এবং এর বর্ধিত উপকারিতা সমর্থন করার জন্য দীর্ঘমেয়াদী গবেষণা খুব কম এডিএ নিম্নলিখিত সুপারিশ করে। কার্বোহাইড্রেটের গ্রহণের ক্ষেত্রে আঁশযুক্ত ও পুষ্টিকর ভরপুর উৎসগুলোর উপর জোর দেওয়া উচিত, যার মধ্যে শাকসবজি, ফল, ডাল, শস্যদানা এবং দুগ্ধজাত পণ্য রয়েছে। টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি যাদের ফ্লেক্সিবল ইনসুলিন থেরাপি প্রোগ্রাম নির্ধারিত আছে, তাদের গ্লাইসেমিক নিয়ন্ত্রণ উন্নত করার জন্য কার্বোহাইড্রেটের গণনা কিভাবে করতে হয় এবং কিছু ক্ষেত্রে খাবারের সময় ইনসুলিনের ডোজ নির্ধারণের জন্য চর্বি ও প্রোটিনের পরিমাণ কিভাবে বিবেচনা করতে হয় সে বিষয়ে কিন্তু শিক্ষা গ্রহণ অবশ্যই সুপারিশ করতে হবে। যাদের দৈনিক ইনসুলিনের ডোজ নির্দিষ্ট, তাদের ক্ষেত্রে গ্লাইসেমিক নিয়ন্ত্রণ উন্নত করতে এবং হাইপারগ্লাইসেমিয়া ঝুঁকি কমাতে পরিমাণ অনুযায়ী কার্বোহাইড্রেট গ্রহণ একটি ধারাবাহিক নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া যেতে পারে। ডায়াবেটিসের রোগী ও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা ও ওজন নিয়ন্ত্রণ রাখতে এবং হৃদরোগ ও ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হবে। এছাড়াও অতিরিক্ত চিনিযুক্ত খাবার গ্রহণ কমানোর পরামর্শ দেওয়া হয়, কারণ এগুলো স্বাস্থ্যকর ও অধিক পুষ্টিগুণ সম্পন্ন খাবারের জায়গা দখল করে নিতে পারে। এবার টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের খাদ্য তালিকার ব্যবস্থাপনা কী হবে? আমাদের বিশ্বজুড়ে টাইপ 2 ডায়াবেটিসের প্রকোপ কিন্তু বাড়ছে, বিশেষ করে বয়স্কদের মধ্যে। খাদ্যাভ্যাস এবং জীবনধারা, বিশেষ করে উদ্ভিদ ভিত্তিক খাবার, টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনার জন্য কার্যকর উপায়। উদ্ভিদ ভিত্তিক খাবার হলো এমন এক ধরনের খাদ্যাভ্যাস যেখানে ডাল, শস্যদানা, শাকসবজি, ফল, বাদাম এবং বীজের উপর জোর দেওয়া হয় এবং বেশিরভাগ বা সমস্ত প্রাণীজ পণ্য পরিহার করা হয়ে থাকে। টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসার জন্য ম্যাক্রোনিউট্রিয়েন্টস সর্বোত্তম অনুপাত একটি বিতর্কিত বিষয়। এর পরিবর্তে খাদ্যাভ্যাস এবং প্রকৃত খাদ্যের উপর মনোযোগ দেওয়া উচিত। তবে প্রমাণ থেকে এটাই প্রতীয়মান হয় যে কার্বোহাইড্রেটের ধরন ও উৎস, চর্বি, পলিআনস্যাচুরেটেড বনাম স্যাচুরেটেড ও ট্রান্স, এবং প্রোটিন টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে ছবির মাধ্যমে হাইপার গ্লাইসেমিয়া জানার একটি উপায় ছবির মাধ্যমে স্পষ্ট করা হলো। হাইপোগ্লাইসেমিয়া
ডায়াবেটিসে আক্রান্ত কোনো ব্যক্তির রক্তে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ মানে শর্করা না থাকলে তাকে ডায়াবেটিক হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। গ্লুকোজ হলো শরীর ও মস্তিষ্কের শক্তির প্রধান উৎস, তাই এর পর্যাপ্ত পরিমাণ না থাকলে শরীর ঠিকমতো কাজ করতে পারে না। রক্তে শর্করার মাত্রা প্রতি ডেসিলিটারে 70 মিলিগ্রাম বা প্রতি লিটারে 3.9 মিলিমোল এর নিচে হলে তাকে নিম্ন রক্ত শর্করা হিসেবে সংজ্ঞায়িত করা হয়ে থাকে। হাইপোগ্লাইসেমিয়ার প্রাথমিক সতর্কীকরণ লক্ষ্যগুলোকে এর প্রতি মনোযোগ দিতে হবে এবং রক্তে শর্করার মাত্রা কমে গেলে দ্রুত তার চিকিৎসা নিতে হবে। গ্লুকোজ ট্যাবলেট বা ফলের রসের মতো সহজলভ্য শর্করাযুক্ত খাবার বা পানীয় গ্রহণ করে আমাদের দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়াতে হবে। কি কি লক্ষণ দেখা দিলে খেয়াল রাখতে হবে এবং আপনি নিজে এর চিকিৎসা করতে না পারলে কি করতে হবে তা পরিবার ও বন্ধুদের জানিয়ে দিতে এই ভিডিওটি। ইনসুলিন প্রতিরোধ বা ইনসুলিন রেজিস্ট্যান্ট বলতে আমরা কি বুঝি? ইনসুলিন রেজিস্ট্যান্স হলো এমন একটি অবস্থা যা আপনার পেশি, চর্বি এবং যকৃতের কোষগুলো ইনসুলিনের প্রতি ভালোভাবে সাড়া দেয় না এবং শক্তির জন্য আপনার রক্ত থেকে গ্লুকোজ ব্যবহার করতে পারে না। এর ক্ষতি পূরণ করতে আপনার অগ্ন্যাশয় আরও বেশি ইনসুলিন তৈরি করে। সময়ের সাথে সাথে আমাদের রক্তে শর্করার মাত্রা তখন বেড়ে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্ট সিনড্রোমের মধ্যে স্থূলতা, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং টাইপ 2 ডায়াবেটিসের মতো একগুচ্ছ সমস্যা কিন্তু অন্তর্ভুক্ত থাকে। একইভাবে ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা জানতেই পারবো না যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্ট সিনড্রোমের অন্তর্ভুক্ত অন্যান্য বেশি সমস্যা, যেমন উচ্চ রক্তচাপ, কম ভালো কোলেস্টেরলের মাত্রা এবং উচ্চ ট্রাইগ্লিসারিড আছে কি না। এখানে একটু ডাক্তারের ভূমিকা কিন্তু বেশ ভালোভাবে লক্ষণীয়। গর্ভকালীন ডায়াবেটিস এই নিয়ে একটু। গর্ভকালীন ডায়াবেটিস এমন একটি অবস্থা যেখানে আপনার গর্ভাবস্থায় আপনার রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এটি প্রায় 10% গর্ভবতী নারীকে প্রভাবিত করে। এটি এমন গর্ভবতী নারীদেরও প্রভাবিত করতে পারে যাদের আগে কখনোই ডায়াবেটিস ধরা পড়েনি। গর্ভকালীন ডায়াবেটিসের দুটি শ্রেণী রয়েছে। প্রথম শ্রেণীর মহিলারা খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করতে পারবেন। যাদের টাইপ 2 রয়েছে তাদের ইনসুলিন বা অন্যান্য ওষুধ কিন্তু গ্রহণ করতে হবে। সন্তান জন্ম দেওয়ার পর গর্ভকালীন ডায়াবেটিস সেরে যায়, কিন্তু এটি আপনার শিশুর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এবং পরবর্তী জীবনে আপনার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কিন্তু বাড়িয়ে দেয়। আপনি কিছু পদক্ষেপ নিলে পারেন যাতে আপনি এবং শিশুর সুস্থ থাকেন। গর্ভকালীন ডায়াবেটিসের লক্ষণ। গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত মহিলাদের সাধারণত কোনো উপসর্গ থাকে না অথবা তারা এটিকে গর্ভাবস্থার ফল বলে মনে করে। বেশিরভাগই নিয়মিত স্ক্রিনিংয়ের সময় জানতে পারেন যে তাদের এই রোগটি আছে। আপনি হয়তো লক্ষ্য করে দেখতে পারেন তারা স্বাভাবিকের চেয়ে বেশি তৃষ্ণা পায়। মহিলাদের সাধারণত বেশি খিদে পায় এবং তারা স্বাভাবিকের চেয়ে বেশি খায়। তারা স্বাভাবিকের চেয়ে বেশি ঘন ঘন প্রস্রাব করে। রোগ সম্বন্ধে তো জানলাম, এবার ভালো হবো কী করে? আপনাদের সম্পূর্ণ সুস্থ করে তোলার জন্য আমাদের ফিওনা একাডেমি অ্যান্ড ল্যামিনা রিসার্চ সেন্টার দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে কাজ করছে। তো এখানে আপনাকে ভোরবেলা সকালে ডিটক্স জল নিতে হবে। সকালের নাস্তা সবজি ভরা হালকা ভাজা এবং 2টি মাল্টিগ্রেইন পরোটা সিটির আকারে, চাটু সহ 1 বাটি চিনি ছাড়া ওটস, 1 কাপ গ্রিন টি 20 মিনিট পরে। মধ্য সকালে একটি ফল, একটি শসা, একটি ডাবের পানি। দুপুরের খাবারে 1 বাটি সালাড, 1 বাটি সবজি, 1 বাটি ছোলার অঙ্কুর, 1 বাটি ডাল, 2টি মাল্টিগ্রেইন রুটি এবং 1 কাপ ব্রাউন রাইস। জলখাবারে 1 কাপ সবুজ চা এবং একটি চিনি ছাড়া ওটস কফি বা মুঠো বাদাম নিতে পারেন।
রাতের খাবারে 1 বাটি সালাড, 1 বাটি সবজি, আলু আর ভুট্টা ছাড়া, 1 বাটি ছোলার অঙ্কুর, 1 বাটি ডাল প্লাস 2টি মাল্টিগ্রেন রুটি। রুটিগুলো সিডির আকারে ছোট হবে। 1 কাপ ব্রাউন রাইস বা 1 বাটি সালাড নিতে পারেন, 1 বাটি ছোলা দিয়ে ডালিয়া পোলাও। এছাড়া আমাদের ফিওনা সাপ্লিমেন্ট রয়েছে, যখন যার যা প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মণ্ডল আয়ুর্বেদ ভবন আপনাদের পাশে সবসময় আছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। এরপর নতুন কোনো আবার সম্পূর্ণ টপিক নিয়ে আসছি।